আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই গল্পটি শুনছেন সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকের গল্পের টাইটেল হচ্ছে সমুদ্রের উপরের বন্দি, মায়ের বুকে ফিরে আসার এক ভয়ঙ্কর গল্প। তো আমি প্রথমেই শুরু করছি সেই ছেলেটির যেভাবে আমাকে ইমেলটি করেছে তার মতো করে। তো আমার নাম রাকিব, আমি সমুদ্রের পাশে একটি ছোট্ট গ্রামে থাকি। আমাদের পরিবার খুবই গরিব। আমাদের ছোট্ট একটা টিনের ঘর, বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, শীতের রাতে ঘরের ভিতর ঠান্ডা বাতাস ঢুকে, অনেক সময় আমাদের ঘরে ঠিকমতো খাবারও থাকে না। আমাদের পরিবারের মধ্যে আমার মা আর আমার ছোট্ট একটা বোন আছে। আমার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের সংসারের সব দায়িত্ব আমার কাঁধে এসেই পড়ে। আমার বয়স তখন খুব বেশি ছিল না, কিন্তু পেটের দায়ে আমাকে সমুদ্রে যেতে হয়। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আমি মায়ের হাতে তৈরি করা শুকনো খাবার নিয়ে ছোট্ট নৌকাটা নিয়ে সমুদ্রে চলে যাই। জাল ফেলতাম, কখনো মাছ পেতাম, কখনো আবার সারাদিন সমুদ্রে থেকে খালি হাতে ফিরতাম। যেদিন বেশি মাছ পেতাম সেদিন মা খুব খুশি হতেন। মা মাছগুলি হাতে নিয়ে বলতেন, বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক, তুই না থাকলে আমরা কিভাবে বাঁচতাম। মায়ের এরকম কথা শুনে আমার চোখে পানি চলে আসতো। আমি প্রচণ্ড কান্না করতাম। আমি তখন মাকে বলতাম, মা তুমি চিন্তা করো না, একদিন আমাদের আর কষ্ট থাকবে না। মা তখন অনেক খুশি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করত, আল্লাহ আমার সন্তানকে তুমি সুশিক্ষা মানুষ করো, ও যাতে আমাদের সেবা করতে পারে। কিন্তু আমি জানতাম না একদিন সেই সমুদ্রই আমাকে আমার মায়ের কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবে। সেদিন সকালটা অন্য দিনের মতোই ছিল। ঘুম থেকে ওঠার পর থেকেই আমার বুকের মধ্যে অদ্ভুত একটা ভয় হচ্ছিল। জানি না কি হতে চলেছে আমার সাথে। মা আমাকে নৌকার কাছে নিয়ে এসে বললেন, রাকিব, আজ সমুদ্রে যাস না। আমি বললাম, কেন মা? মা বললেন, জানি না বাবা, আমার মনটা খুব খারাপ লাগছে। আমি মাকে হাসানোর চেষ্টা করে বললাম, মা, আজ যদি না যাই তাহলে রাতে খাবো কি? মা চুপ করে কিছুই বললেন না, শুধু বললেন, রাকিব, আজ তোর না গেলে হয় না। তারপর আমার মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে বাবা, তুই যাবি যখন যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। আমি বললাম, ঠিক আছে মা। তারপর নৌকা নিয়ে সমুদ্রের দিকে চলে গেলাম। সেদিন সমুদ্রটা অদ্ভুত রকম শান্ত ছিল। একটাও বড় ঢেউ ছিল না, চারদিক শুধু পানি আর পানি। আমি জাল ফেললাম, কিছুক্ষণ পর কয়েকটা মাছ উঠল। আমি মাছগুলো নৌকার মধ্যে রাখলাম। ঠিক তখনই দূরে একটা কালো নৌকা দেখতে পেলাম। নৌকাটা ধীরে ধীরে আমার দিকে আসছিল। আমি ভাবলাম হয়তো অন্য জেলেদের নৌকা, কিন্তু নৌকাটা যত কাছে আসতে লাগলো ততই আমার বুকের ভিতর ভয় বাড়তে লাগলো। জানি না কি হচ্ছে আমার মনের ভিতর, কারণ নৌকার উপর দাঁড়িয়ে থাকা লোকগুলোর চেহারা খুব ভয়ঙ্কর ছিল। তারা কেউ আমার পরিচিত নয়। আমি তাদেরকে কখনো দেখিনি। একজন লোক আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই নৌকা থামাও। আমি ভয় পেয়ে বললাম, কেন? লোকটা কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ডের মধ্যে তারা আমার নৌকার পাশে এসে পড়ল। আমি বুঝতেও পারলাম না। তারপর তিনজন লোক আমার নৌকায় লাফ দিয়ে উঠল। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু একজন আমার মুখ চেপে ধরল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না আমার মুখ থেকে। আমার হাত পা শক্ত করে বেঁধে ফেললো তারা। আমি তখন শুধু একটা কথাই ভাবছিলাম, আমার মা। আমি মনে মনে বলছিলাম, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমাকে
সেই বড় নৌকায় তুলে নেওয়া হলো। আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। নৌকা চলতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না আমরা কোন দিকে যাচ্ছি। কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম, আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? কেউ উত্তর দিল না। শুধু একজন লোক হেসে বলল, তুই খুব শীঘ্রই জানতে পারবি তুই কোথায় যাচ্ছিস। আর সেই হাসি আজও আমি ভুলতে পারি না। অনেক ঘন্টা পর নৌকা থামলো। আমাকে টেনে নামানো হলো। পায়ের নিচে মাটি অনুভব করলাম। তারপর আমাকে একটা ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো। চোখের কাপড় খুলে দেওয়ার পর আমি চারদিকে তাকিয়ে দেখলাম ঘরটা খুব অন্ধকার। দেওয়ালে পুরনো দাগ, একপাশে একটি ছোট্ট জানালা, আর জানালার বাইরে দুজন লোক পাহারা দিচ্ছে। আমাকে একটা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ছেড়ে দিন, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। একজন লোক আমার দিকে তাকিয়ে বলল, তোর মা তো জানেই না তুই কোথায়। এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। প্রথম রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটলো আমার সাথে। রাত অনেক হয়ে গেছে। আমি ঘরের মেঝেতে বসেছিলাম। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ শুনলাম, ঠক 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 ঠক। মনে হলো কেউ দরজা ধাক্কা দিচ্ছে। আমি পাহারাদার দিকে তাকালাম, তারা কিন্তু কোনো নড়াচড়া করলো না। আবার শব্দ হলো, ঠক 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 ঠক। আমি ভয় পেলাম। দরজায় কে? কোনো উত্তর নেই। তারপর জানালার দিক থেকে একটা ফিসফিস শব্দ শুনলাম, রাকিব। আমি জমে গেলাম ভয়ে, ঠান্ডায়। আমার নাম? আমি তো এখানে কাউকে আমার নাম বলিনি। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। জানালার বাইরে কেউ নেই। আবারও শব্দ হলো, রাকিব। এবার আমি স্পষ্ট শুনলাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। পাহারাদার এসে আমাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, চুপ কর। আমি বললাম, জানালার বাইরে কে? লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, ওই দিকে তাকাবি না। আমি বললাম, কেন? সে কোনো উত্তর না দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। সেই রাতে আমি আর ঘুমাতেই পারি নাই। দিন চলে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। আমাকে বাইরে যেতে দেওয়া হতো না। আমাকে নিয়ে কঠিন কাজ করানো হতো। অনেক সময় খাবার দেওয়া হতো না। আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম। কিন্তু প্রতিদিন রাতে আমি মায়ের কথা ভাবতাম। মনে হতো মা হয়তো দরজার সামনে বসে আছে, হয়তো আমার নৌকার দিকে তাকিয়ে আছে, হয়তো গ্রামের মানুষকে জিজ্ঞেস করছে আমার ছেলে কোথায়। একদিন আমি কাঁদতে কাঁদতে বললাম, মা তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কথা শুনিনি। তোমার কথা আজকে না শুই না আমার আজকে এত বড় ধরনের বিপদে আমি পড়েছি। তারপর নিজের চোখের পানি নিজেই মুছে ফেললাম। আমি ঠিক করলাম আমি যেভাবেই হোক মায়ের কাছে ফিরে যাব। এক রাতে প্রচণ্ড ঝড় শুরু হলো। বাইরে বৃষ্টি, বজ্রপাত, চারপাশে অন্ধকার। পাহারাদাররা দরজার পাশে বসেছিল। হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হলো। বুঝলাম বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার। আমি বুঝলাম এটাই আমার সুযোগ। অনেক কষ্ট আমি দরজাটা খুলতে শুরু করলাম। হাতের চামড়া উঠে যাচ্ছিল, ব্যথায় চোখে পানি চলে আসছিল। তবুও আমি থামিনি। অবশেষে দড়ি খুলে গেল। আমি ধীরে ধীরে দরজা খুললাম। বাইরে কেউ নেই। আমি দৌড় দিলাম। কিন্তু কিছু দূর যেতেই পিছন থেকে চিৎকার শুনলাম, এই ও পালাচ্ছে। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। পিছনে অনেকগুলো পায়ের শব্দ। আমি একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। কাটা গাছ আমার শরীর ছিঁড়ে দিচ্ছিল, পায়ে রক্ত বের হচ্ছিল। তবুও আমি দৌড়াচ্ছিলাম, কারণ আমি জানতাম ধরা পড়লে আর কোনো দিন মায়ের কাছে ফিরে যেতে পারবো না। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর হঠাৎ সামনে সমুদ্র দেখতে পেলাম। আমি থেমে গেলাম।
আমার সামনে বিশাল সমুদ্র, পিছনে সেই লোকগুলো আমাকে খুঁজছে। আমি চারদিকে তাকিয়ে একটা ছোট নৌকা দেখতে পেলাম। নৌকাটা বাঁধা ছিল। আমি কোনো চিন্তা না করে নৌকায় উঠে পড়লাম। দড়ি খুলে নৌকাটা পানিতে নামিয়ে দিলাম, কিন্তু তখন সমুদ্রের প্রচণ্ড ঝড়, বড় বড় ঢেউ নৌকাটিকে এদিক ওদিক ছুঁড়ে ফেলছিল। আমি ভয়ে চিৎকার করছিলাম, মা! একটা বিশাল ঢেউ এসে নৌকার উপর আছড়ে পড়লো। আমি পানিতে গেলাম পড়ে। সাঁতার কাটতে কাটতে আমি আবার নৌকায় উঠলাম। শরীর তখন একদম দুর্বল, চোখ বন্ধ হয়ে আসছিল। আমি শুধু মায়ের মুখ মনে করছিলাম আর মনে মনে বলছিলাম, মা, আমি মরতে চাই না, আমি তোমার কাছে ফিরতে চাই। কতক্ষণ পর আমি জ্ঞান হারিয়েছিলাম জানি না। চোখ খুলে দেখি কয়েকজন জেলে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। একজন বলল, এই ছেলেটা বেঁচে আছে। আমি খুব কষ্টে বললাম, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান। জেলেরা আমাকে নৌকায় তুলে গ্রামে নিয়ে এলো। যখন আমাকে বাড়ির সামনে নামানো হলো, আমার মা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। মা প্রথমে আমাকে চিনতে পারেনি, তারপর হঠাৎ চিৎকার করে বললেন, রাকিব। আমি মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি ফিরে এসেছি। মা শুধু বললেন, আমি জানতাম আমার ছেলে একদিন ফিরেই আসবে। সেদিন অনেক বছর পর আমি মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম, কিন্তু সেই রাতেও আমি হঠাৎ ঘুমের মধ্যে চমকে উঠলাম, কারণ আমি আবার সেই শব্দ শুনতে পেলাম, ঠক ঠক ঠক। আমি চোখ খুলে মায়ের দিকে তাকালাম। মা তখন গভীর ঘুমে। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। জানালার বাইরে কেউ নেই, কিন্তু হঠাৎ বাতাসের সঙ্গে একটা ফিসফিস শব্দ ভেসে আসলো, রাকিব, তুই ফিরে এসেছিস, কিন্তু তুই এখানে বেশি দিন থাকতে পারবি না। আমি ভয়ে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর সেই রাতের পর থেকে প্রতিদিন মাঝরাতে আমাদের ঘরের দরজায় ঠিক 3 বার শব্দ হয়, ঠক 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 ঠক। কিন্তু দরজা খুলে বাইরে কাউকে দেখা যেত না। আজও আমি জানি না সেই শব্দ কে করত, আর আমি আজও বলতে পারি না সেই অন্ধকার বাড়ি, সেই সমুদ্র আর সেই রহস্যময় কণ্ঠস্বর। তবে একটা কথা আমি জানি, পৃথিবীতে একজন মানুষ যত দূরে হারিয়ে যাক, মায়ের ভালোবাসা তাকে একদিন না একদিন বাড়ির পথে দেখিয়ে দেয়।